সুন্দর এই মিষ্টি সকালে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে বাড়িতে সবাই ঘুম থেকে ওঠার আগে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি হাঁটতে। আর হাঁটতে হাঁটতে চলে এসেছি পাশের এক গ্রামে। আরও জানেন তো, বাইরে বেরিয়ে যখন এমন সুন্দর পরিবেশ দেখি তখন আর ঘরে ফিরতে ইচ্ছা করে না। মনে হয় এখানকারই কোনো একটা গাছের নিচে কিছুক্ষণ সময় বসে থাকি। আরও যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেশের বাইরে থাকি তাদের কাছে নিজের দেশ, নিজের গ্রাম সত্যি এক আবেগের জায়গা। আর এই গ্রামীণ পরিবেশের এমন সৌন্দর্য, এমন মাধুর্য আমাদের পরবর্তী প্রজন্ম যারা কোনোদিন হয়তো বুঝতেই পারবে না। তবে জানেন তো, আমি যে খুব শহরে বড় হয়েছি এমনটা কিন্তু না, আবার যে খুব গ্রামে বড় হয়েছি এমনটাও না। তবে বাংলাদেশ সম্পর্কে আমার যে ভালোবাসা তা সবটুকুই আমার বাপির জন্য। যখন খুব ছোট ছিলাম বাংলাদেশ সম্পর্কে কিছুই জানতাম না, তখন আমার বাপি বাংলাদেশকে আমাদের কাছে এমনভাবে এক্সপ্লেন করেছে, বাংলাদেশ তখন থেকেই আমাদের কাছে একটা রূপকথার জগৎ। বাংলাদেশে আসা আমাদের কাছে একটা স্বপ্ন। আরও বাংলাদেশ মানে আমার কাছে আমার বাবার শৈশব, যা শুনতে শুনতে আমি ছোট থেকে বড় হয়েছি। আর আজকে মনে হচ্ছে আমার বাপির থেকেও বেশি আমি বাংলাদেশকে চিনে ফেলেছি। খুব ছোটোবেলায় আমার বাপি বাংলাদেশ থেকে চলে গিয়েছিল ভারতে, আর সেখানে বাপির সঙ্গে সঙ্গে আমার ঠাকুমা, কাকা, জ্যাঠা সবাই চলে গিয়েছিল। আর আপনারা আমাকে কমেন্টে বহুবার জিজ্ঞাসা করেছেন আমার বাবার বাড়ি কোথায়। আমার বাবার বাড়ি ছিল গোপালগঞ্জের গোয়ালায়, তবে সেখানের শুধু এই নামটুকুই জানি, এর বাইরে আর কিছুই জানা নেই। আরও জানেন তো, বাংলাদেশে আসার পর যে কথাটা ভেবে সবচেয়ে বেশি আফসোস হয়, যার জন্য বাংলাদেশকে আমি চিনেছি, বাংলাদেশের প্রতি ভালোবাসা জন্মেছে, সেই মানুষটা আজ নেই। আমার বিয়ের 2 বছর পর আমার বাবা মারা যায়। বাংলাদেশ আসবো এটা তো জানতাম, কিন্তু কবে আসবো সেটা জানা ছিল না। আর সেই জন্যই এখন খুব আফসোস হয় এটা ভেবে, বাপি মারা যাওয়ার আগে কেন বাপিকে একবার বাংলাদেশে আনলাম না। আর তাই বাংলাদেশ এখন আমার কাছে শুধুই পূর্বপুরুষের স্মৃতি। আর তাছাড়াও আমার কমেন্ট বক্সে আপনারা অনেকেই লিখেছেন আপনাদের ঠাকুমা, ঠাকুরদা, বাবা, কাকা অনেকের পৈতৃক ভিটে ছিল এই বাংলাদেশ, তাই আপনাদেরও বাংলাদেশে এসে পৈতৃক ভিটে দেখার খুব ইচ্ছে। আসলে বাংলাদেশে এসে পূর্বপুরুষের স্মৃতি রোমন্থন করা তা যে কতটা কষ্টের, আবেগের, আর একই সঙ্গে কিন্তু আনন্দেরও। গ্রামের এমন সুন্দর এই মেঠো পথে কুয়াশা ভেজা সকালে ভিজে মাটির গন্ধ, আহা, তার যে কী অনুভূতি! বহু বছর অপেক্ষার পর আজ তা পেলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাই হয়তো বাংলাদেশ। যাই হোক, আজ ভ্লগের শুরুতেই আপনাদের সঙ্গে মনের গভীরে থাকা অনেক কথা শেয়ার করলাম। বাড়িতে আসার পরেই দেখছি ওর এক দাদা কিছু কুমড়ো ফুল আর সেই সঙ্গে 2টো শসা, 2টো টমেটো এগুলো দিয়ে গেছে। এই শসা দেখে তো আমি অবাকই হয়েছিলাম, একেবারে গোল গোল শসা। এরকম শসা আমি এখানে এসেই প্রথম দেখলাম। আর আগের ভ্লগে তো আপনাদের বলেছিলাম আমার 4টে ননদ, তার মধ্যে একজন ননদকে আপনারা বারবারই আমার ভ্লগে দেখতে পারেন। আসলে ওই দিদির বিয়ে হয়েছে খুব কাছাকাছি, তাই ওই দিদিকে সবসময় ভ্লগে দেখা যায়। আর বাকি যে দিদিরা আছে তারা একটু দূরে থাকে। আজকে তারা এসেছে, আর চা খাওয়ার পর আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। আর ওই যে দূরে দেখুন কি সুন্দর ডিজাইন করা টিনের বাড়ি। আর আপনারা তো কম বেশি সকলেই জানেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি আর টিনের বাড়ি সম্পর্কে। এর মধ্যে আমিও কয়েকটা দেখে ফেলেছি, আর সেগুলো দেখলে জানেন তো মন জুড়িয়ে যায়। আপনাদেরকেও একদিন সেগুলো দেখিয়ে নিয়ে আসবো। আর এই যে ছিল আমার ননদের 2 ছেলে, দুটোই একেবারে পুচকু আর খুবই কিউট দেখতে। আর এদিকে আপনাদের আরও একটা প্রশ্নের আমি উত্তর দিয়ে দিই। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন এই গরমের সময় আমরা কেন শীতের পোশাক পরে রয়েছি। আসলে আমি যখন বাংলাদেশের ভ্লগগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, প্রথম ভ্লগেই আমি আপনাদেরকে বলেছিলাম আমরা বাংলাদেশে গিয়েছিলাম ফেব্রুয়ারির 1st উইকে। তখন তো ওখানে শীত ছিল, আর নানান ব্যস্ততার কারণে আমি ভ্লগগুলোকে এডিট করে দিতে পারিনি। আর সেই জন্যই এগুলো শীতকালের ভ্লগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এদিকে বাবার কাণ্ড দেখুন। বাবা সবসময় দেখে বাবার বৌমা ক্যামেরা ধরে রয়েছে। বাবার বাদ যাবে কেন, বাবাও ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। বাবার বক্তব্য, তুই আমাকে চামচ দিয়ে এটাকে খাইয়ে দিবি, টুটু সেটাকে ক্যামেরাবন্দি করবে, আর আমিও তোকে একটু খাইয়ে দেব, ও সেটাকে ক্যামেরা করবে। ওই যে দেখুন, বাবাও দেখছি এখন ছোটোখাটো আমার মতন একজন ভ্লগার হয়ে গেছে। কি বলেন আপনারা? আমার তো বেশ সুবিধাই হলো, এখন শ্বশুর আর বৌমা দুজন মিলে ভ্লগ করবে। এদিকে সকাল থেকে আমাদের একের পর এক খাবার লেগেই রয়েছে, যেটা বায়না করছি সেটাই পেয়ে যাচ্ছি।
সকালে উঠেই যখন দেখেছে দাদাই কুমড়োর ফুলগুলোকে দিয়ে গেছে, তারপর থেকে যে কতবার বলেছে ওগুলো ভাজা খাবে, তারপরই মামনি এগুলোকে ভেজে দিয়েছে। আর এই শীতের সময় রোদে বসে বসে আমরা সকাল থেকে যে কত কাপ চা শেষ করেছি তারও কোনো হিসেব নেই। আমাদের এই কুমড়ো ফুলের বড়া খেতে দেখে একটা একটা করে কাক আস্তে আস্তে যে কতগুলো কাক চলে এলো। একা একা খাবো কেন, দাঁড়ান ওদেরও একটু দিই। শীতের এই মিষ্টি রোদে চা খেতে খেতে হঠাৎ করে শুনলাম নিচে ঢাকের আওয়াজ হচ্ছে। চলুন তো একবার চট করে নিচে গিয়ে দেখে আসি কি হলো সেখানে। এতক্ষণ আপনারা যে অনুষ্ঠানটা দেখলেন এটাকে বলে মাদারবাস নাচানো। এটা এখানকারই একটা ধর্মীয় রিচুয়াল বলতে পারেন, তবে এটা আমার কাছে সম্পূর্ণ নতুন। শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে আমি যেটুকু বুঝলাম, এই ধর্মীয় রীতি অনুযায়ী মাদার কথার অর্থ আধ্যাত্মিক শক্তির অধিকারী কোনো দেবীর অস্তিত্বকে বোঝায়, আর বাস কথার অর্থ বসবাস করাকে বোঝায়। তাই তাদের বিশ্বাস অনুযায়ী আধ্যাত্মিক বা অলৌকিক কোনো শক্তির বসবাস আছে, তাকেই সম্মান জানানোর উদ্দেশ্যেই মাদারবাস নাচানো হয়। আর এখানে যেমন দেখছেন কয়েকজন মানুষের হাতে বাঁশ রয়েছে, ঠিক এরকমই 15-20 দিন ধরে কয়েকজন মানুষের একটা দল বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এই মাদারবাসকে নাচিয়ে বেড়ায়। আমি তো এই প্রথমবার মাদারবাস নাচানো দেখলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখন চলুন, আমাদের বাড়ি ভর্তি আজ অনেক লোকজন, আর 2 দিন পরেই সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী জোড়া ইলিশ ঘরে তোলা হয়, তাই আজকে আমরা একটু যাব কুমোরগঞ্জের হাটে কিছু হাট বাজার করার জন্য। তার আগে চলে এসেছি আমরা মাঠে। বাড়িতে আসার পর থেকে ঘুরে ঘুরে ওর সমস্ত জমি দেখা হয়ে গেছে, তবে একটা জমি বাদ পড়ে গেছে, সেটা হলো ধানের জমি। সেটা দেখার জন্য আমরা আজকে চলে এসেছি মাঠে। এই জায়গা থেকেই সোজা চলে যাব আমরা কুমোরগঞ্জে। রবিবার দিন কুমোরগঞ্জে অনেক বড় হাট হয়, আর আজকে আপনাদের সবাইকে কুমোরগঞ্জের হাট দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে। আরও সেটা যদি হয় বাংলাদেশের, তাহলে তো কোনো কথাই নেই। এখানকার টাটকা শাক সবজি, মাছ, হাঁস, মুরগি, আরও কত কী, যেগুলো দেখার জন্য অপেক্ষায় রয়েছি। আগের দিনের ভ্লগে তো আপনাদের বলেছিলাম এখানে কিন্তু একটা ফসলই হয়, আর বাকি সময় এই সমস্ত জমি জলের নিচে থাকে। তবে আমরা যে সময়টাতে এসেছিলাম এই সময়টা ছিল ইরি ধানের সময়। জানি না নামটা ভালো করে উচ্চারণ করতে পারলাম কি না, তবে যাকে বলা হয় বোরো ধান। এখানেই আমাদের কিছুটা জমি রয়েছে, তবে সেটা একেবারে ভেতরের দিকে। আর এখন তো জমি জমা তেমনভাবে চাষ করা হয় না, তাই সেই জমিও ভাগে দেওয়া রয়েছে। আর সেই জমিতে এর মধ্যেই ধান লাগানো হয়ে গেছে। আর এটা ছিল অন্য মানুষের জমি। এত অপূর্ব লাগছিল এখানকার এই দৃশ্য। প্রবাসের অনেক দাদারা আছেন যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, কাতারে থাকেন। আর এই দাদারাই আমার কমেন্ট বক্সে বাংলাদেশ সম্পর্কে অনেক আবেগঘন কথা লিখেছেন, যে তারা তাদের দেশকে কতটা মিস করে। যখন খুব ছোট ছিলাম তখন বিদেশ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। এখন বুঝতে পারি একজন প্রবাসী কতটা কষ্ট নিয়ে বাইরের দেশে থাকে। আর তাছাড়াও জানেন তো, সারাটা দিন যেমন তেমনভাবে আমাদের কেটে যায়, কিন্তু রাতের দিকে যখন ঘুমাতে আসি তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে দেশের কথা ভেবে। ঠাকুরের আশীর্বাদে আমরা তো তবুও মাঝে মাঝে দেশে আসতে পারছি। অনেকে আছে বছরের পর বছর দেশেই আসতে পারে না। আরও বেশি খারাপ লাগে এটা ভেবে, যখন ফোন বা ভিডিওর মাধ্যমে কোনো প্রবাসী দাদা ভাই বা বোন দূর থেকে তার নিজের দেশকে দেখে ছটফট করে দেশে আসার জন্য, কিন্তু তবুও পরিস্থিতির চাপে দেশে আসতে পারে না। আর প্রবাসে থাকা মানে পরিস্থিতির চাপ আর দেশে আসতে না পারা,
এই দুইয়ের দ্বন্দ্বে বহু বছরের পর বছর কেটে যায় প্রবাসে। আরও বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের কর্মসূত্রে প্রবাসে থাকেন। আর এখন যেহেতু আমি বাংলাদেশে এসেছি, তাই বাংলাদেশে প্রবাসে থাকা যত ভাই বোনরা আছেন, দাদা আছেন, তাদের সকলকে বছরের পর বছর নিজের জন্মভূমি ছেড়ে থাকা, আত্মীয় পরিবার পরিজন ছেড়ে থাকার যে অসীম সাহসিকতা, তার জন্য সবাইকে জানাই প্রণাম। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা সকলেই যেন খুব তাড়াতাড়ি আপনাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। এই কাকু এমন সুন্দর করে ধানগুলো লাগাচ্ছে, আমি কাকুকে বলছিলাম, কাকু তোমার একটু ভিডিও করলাম। কাকু আমাকে সুন্দর সুযোগ করে দিল ভিডিও করার, আর কাকুও সেই সঙ্গে ভীষণ এনজয় করছিল। শেষের দিকে কাকু যে কি সুন্দর একটা হাসি দিয়েছে, দেখেই মন ভরে গেছে। অনেকটা সময় এই খোলা মাঠে কাটালাম, মনে হলো প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। আর এখন চলুন সোজা চলে যাই কুমোরগঞ্জের হাটে। আর এই জায়গা থেকে যাওয়ার সময় আমাদের পায়ে যে কতটা কাদা লেগে গেছিলো, আর খুব মজাও লাগছিল। অনেক দিন পরে এভাবে কাদা পাড়িয়েছি। আর এখন এই যে একটা গাড়ি নিয়ে নিয়েছি, সোজা চলে যাব হাটে। বাংলাদেশে খাল বিলের মাছ সম্পর্কে তো শুধু শুনেই এসেছি, আর আজকে সামনাসামনি দেখছি। আসার সঙ্গে সঙ্গে এত ধরনের মাছ রয়েছে এখানে, কোনটা ছেড়ে কোনটা দেখব বলুন তো। এই মাছটা দেখেছেন কি সুন্দর আঁকিবুকি করা ওর গায়ে। প্রথমে তো আমি ভেবেছি এটা শোল মাছ, পরে ওর কাছে শুনলাম এটা গজাল মাছ। ভীষণ সুন্দর দেখতে কিন্তু। আর এগুলো ছিল একেবারে টাটকা পুঁটি মাছ। এই যে সবার প্রথমে এসেই পেয়ে গেছি ইলিশ মাছ। না ইলিশ মাছ বলবো না, পদ্মার ইলিশ মাছ। এমন সুন্দর দেখতে লাগছে মাছগুলো, দেখুন। এখানে কিন্তু দু ধরনের ইলিশ রয়েছে, একটা তো একটু বড় আর একটা একটু ছোট। ছোটগুলো 800 টাকা করে, আর যেটা একটু বড় সেগুলো 1200 টাকা করে। তবে ইলিশ মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো। মাছগুলো এমন সুন্দর দেখতে, মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে। একটা একটা করে বাছতে বাছতে শেষমেশ 5খানা মাছ নিয়ে নিয়েছি। আর এই প্রত্যেকটা প্যাকেটে কাকু বেশি বেশি করে বরফ দিয়ে দিচ্ছিল মাছের সঙ্গে, যাতে মাছটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। আর এখনও তো আমাদের অনেক কিছু বাজার করা বাকি রয়েছে। তো চলুন, এদিকে মাছও নিয়ে নিয়েছি, এবার অন্যদিকে যাওয়া যাক, আরও দেখি কি কি মাছ নেওয়া যায়। এখানে এসে গলদা চিংড়ি দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। চলুন তো দেখি কিছুটা গলদা চিংড়িও নিয়ে নিই। দেশে আসার পর তো তেমনভাবে বাজার করার সুযোগ হয়নি। কিছুদিন ও দেশে থাকার পরপরই এখানে চলে এসেছি। আর এখানে এসে প্রথম এমন সুযোগ হয়েছে নিজে হাতে করে বহু বছর পর মাছ বেছে বেছে তোলা। তাই এমন সুন্দর সুযোগকে আর হাতছাড়া করিনি। কত বছর যে এভাবে মাছ ধরে ধরে নরম না শক্ত সেগুলোকে দেখে দেখে বেছে বেছে তোলা হয় না। আর ওদেশে তো মাছ বেছে তোলার সুযোগই নেই। মাছ বেছে তোলা বলতে টাটকা মাছেরই সুযোগ নেই, সবই তো ফ্রোজেন। এদিকে বেছে বেছে 1 কিলোর মতন চিংড়ি মাছও নিয়ে নিলাম। এবার চলুন আরও কি মাছ এখানে আছে নেওয়ার মতন দেখতে থাকি সারা বাজার ঘুরে। এখানে আসার পর যে মাছ দেখছি সেই মাছ দেখেই পছন্দ হয়ে যাচ্ছে। আর এখন কয়েকটা পাবদা মাছ নিয়ে নিচ্ছি। এখানে অনেক ধরনের ছোট মাছ রয়েছে, যেগুলো আমাদের দুজনেরই খুব পছন্দের। তবে আজকে আর সেগুলো নেব না, কারণ এতগুলো মাছ নেওয়ার পরে যদি ওই মাছগুলো নিই সেগুলো আজ আর রান্না হবে না, সেই ফ্রিজেই রেখে দিতে হবে। আর আমরা তো ওদেশে ফ্রোজেন মাছ খেয়েই থাকি, তাই এখানে এসে ওই যদি ফ্রিজের মাছই খাই তাহলে আর কোথায় আলাদা হলো। তাই জন্য আজকে এই মাছগুলো নিয়ে যাই, অন্য কোনো একদিন শুধু ছোট মাছ নেওয়ার জন্য আসবো। দেখেছেন শুটকি মাছের বাজার,
অনেক ধরনের মাছ শুকিয়ে শুকিয়ে দেখুন বিক্রি করা হচ্ছে। এখানে দেখুন লোটে মাছ রয়েছে, আর না বড় বড় ইলিশ মাছও দেখলাম রয়েছে এখানে। হাটে আসলে যে কত রকমের জিনিস দেখতে পাওয়া যায়। গোটা হাটটা জুড়ে যে কত ধরনের মাছ বিক্রি হচ্ছে তার কোনো হিসেব নেই। আমরা তো মাছ নিয়ে নিয়েছি, এবার চলুন মাছ বাজার থেকে বেরিয়ে পড়ি। এপাশে এসে দেখলাম কয়েক ধরনের মুরগি বিক্রি হচ্ছে। দাম কম আছে 3500 টাকা নেবেন না। পুরি ভর্তি করে করে রাজহাঁস থেকে শুরু করে টার্কি আরও কত কিছু যে বিক্রি হচ্ছে এখানে। এবার চলুন হাঁস মুরগির বাজার থেকে বেরোনো যাক। হাটের মধ্যে এই দোকানটা দেখে দেখলামও দাঁড়িয়ে পড়লো। আমি তো প্রথমে ভেবেছি এগুলো লুচি, পরে শুনলাম এটা এখানকার বিখ্যাত বাকলখালি। আমি তো আগে কখনো খাইনি, তবে বাড়িতে গিয়ে আজকে ট্রাই করব। খেতে নাকি ভীষণ টেস্টি হয়। এখানকার হাটে একটা নতুন জিনিস দেখলাম। ওই যে দূরে দেখছেন স্তূপ করা রয়েছে, ওগুলো কিন্তু লবণ। এই খোলা লবণ এখানে কিলো হিসাবে বিক্রি করা হয়। হাটের ভেতরে ঘুরতে ঘুরতে দেখলাম কয়েকটা ভেড়াও ঘুরে বেড়াচ্ছে দেখুন। আর এরা না যে সমস্ত কাকুগুলো শাক পাতা এগুলো বিক্রি করছে, তাদের কাছ থেকে গিয়ে না ওই শাক বা সবজিগুলো খেয়ে খেয়ে চলে আসছে। এইসব বাজারে আসলে এত টাটকা শাক সবজি দেখে সত্যিই মন ভরে যায়। ব্রোকলি থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, আরও কত কি। একটু আগে আপনাদের বলছিলাম না, ভেড়াগুলো এসে কাকুদের সব শাকগুলো খেয়ে নিচ্ছে। এই যে দেখুন, গোটা বাজারটা ঘুরে ঘুরে দেখে যে কি ভালো লাগলো। কতদিন পরে এমন সুন্দর বাজার দেখলাম। এবার চলুন ধীরে ধীরে বাড়ির দিকে যাই। আর একই সঙ্গে আমার ভ্লগটি আমি আজকে এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের জন্য টাটা।